থোড় খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো। থোড়ে থাকে প্রচুর পরিমাণে আয়রন। তাই আজ আমি আপনাদের সাথে থোড়ের একটা দারুণ রেসিপি শেয়ার করব। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রুরু নিরামিষ রান্নাঘরে আজও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হলে তাতে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুনগুলোকে আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আলু আর বেগুনটাকে আমি বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলু বেগুনটাকে একটু হতে সময় দেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। এবার আমি আলু আর বেগুনটাকে একটু নেড়ে দেবো, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবারও আমি এটাকে 5-7 মিনিটের জন্য ঢেকে দেবো। এইভাবে বারে বারে ঢাকা দিয়ে রান্না করলে কষতে কষতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে আলু আর বেগুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলু আর বেগুনটা একদম গা মাখা টাইপের হয়ে গেছে। আলুটাও মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে নুন মাখিয়ে রাখা থোড়গুলো। আমি থোড় কাটার প্রসেসটা এই ভিডিওতে দেখালাম না। নেক্সট কোনো ভিডিওতে আমি অবশ্যই থোড় কিভাবে কাটতে হয় শেয়ার করার চেষ্টা করব। থোড়টাকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি থোড়টাকে নিগড়ে নিগড়ে, যেহেতু লবণ মাখালে জল বেরোবে, তাই নিগড়ে নিগড়েই থোড়টা আমি দিয়ে দিলাম। এবার আমি থোড়ের সাথে আলু আর বেগুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও ঢাকা চাপা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালোভাবে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। ফিরে এলাম 5-7 মিনিট পর। ঢাকনা খুলে সব কিছুকে আবারও একবার খুব ভালোভাবে নেড়ে দেবো, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু এখনও আমি কোনো জল ব্যবহার করিনি, তাই বারে বারে ঢাকা দিয়ে ঢাকনা খুলে কিন্তু এটাকে রান্না করতে হবে। থোড়টা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি জল দেবো। এখনও আমার একটু হতে বাকি আছে, আবারও আমি এটাকে ঢেকে দেবো। ফিরে এলাম আবারও বেশ কিছুক্ষণ পর। ঢাকনা খুলে সব কিছুকে আবারও একবার আমি নাড়িয়ে নিলাম। দেখুন বেগুনটা একদম গলে গেছে আর থোড়টাও কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দেবো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু শুকনো লঙ্কা আমি গোটা ব্যবহার করেছি,
তাই লঙ্কাটা অল্পই দিলাম, কারণ এই তরকারিটা খুব বেশি ঝাল ঝাল ভালো লাগবে না। 1 টিস্পুন মতো চিনি দিলাম। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে, তাই কিন্তু চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে ঢাকা দিয়ে তরকারিটা আমি ফুটতে সময় দেবো। থোড়টা সেদ্ধ হবে, তাই একটু জলটা বেশি করেই দিলাম। তরকারিটা যখন সেদ্ধ হয়ে যাবে, থোড়টা আলুগুলো গলে গিয়ে এটা কিন্তু একদম গা মাখা হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে সব কিছুকে সেদ্ধ হতে সময় দেবো। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। সব কিছুকে ঢাকনা খুলে একবার মিশিয়ে নেব। এখনও বেশ কিছুটা গ্রেভি আছে, আর থোড়টাও কিন্তু এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে, তাই আরও 5-7 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেবো। ফিরে এলাম আবারও 5-7 মিনিট পর। ঢাকনা খুলে সব কিছুকে একবার চেক করে নেব। দেখুন তরকারিটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তির মাধ্যমে আলুগুলোকে আবার খুব ভালোভাবে ভেঙে দিচ্ছি। এই রকম একদম গা মাখা হয়ে যাবে। এই তরকারিতে কিন্তু কোনো গ্রেভি থাকবে না, একটা গা মাখা তরকারি হবে। গরমের জন্য একদম পারফেক্ট একটা তরকারি। এই রকম হালকা পাতলা তরকারি খেতে কিন্তু গরমের দিনে খুবই ভালো লাগবে। এই রকম তরকারি খেলে শরীরও কিন্তু খারাপ করবে না। একদম হালকা পাতলা একটা তরকারি। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।